রাকিব, আপনিও তো উত্তর দেবেন। আমার প্রশ্ন হলো, আপনার কাছে কি মনে হয় না যে আপনারা যেটা বলছেন যে পেনিক হয়ে মানুষ তেল কিনছে, সেই জায়গাটাতে সরকার পেনিক হয়ে তেল কিনছে না, এরকম না। আমিও হয়তো কিনবো এভাবে, কিন্তু প্রশ্ন হলো পেনি ভয় পেলে আমিও করব, কিন্তু সেই জায়গাটাকে ঠিকভাবে অ্যাড্রেস করে সেটা ব্যবস্থাপনা করার দায়িত্ব কি সরকার? অবশ্যই সরকার। সেই জায়গায় সরকার কতখানি সফল সেটা বলবেন। আরেকটা বিষয় আমি একটা বলতে চাই, যে 16টি অধ্যাদেশ বাতিল হচ্ছে, সেগুলোতে সরকারের ক্ষমতা কমে অনেকগুলো অধ্যাদেশ আছে, জবাবদিহিতা কমে অনেকগুলো অধ্যাদেশ আছে। যে 98টা নির্দ্বিধায় সরকার পাশ করে দিল, আইন আকারে করবে, এর কোনটা আছে যেটাতে সরকারের ক্ষমতা কমে বা প্রধানমন্ত্রীর জবাব দিতে কমে কিংবা সংসদের জবাব দিতে কমে? জি, আপনাকে আবার ধন্যবাদ। আপনি জ্বালানি বিষয়টি শেষ করি। এটা ডেফিনেটলি সরকারের, উনি আপাও যে কথা বলছে, এটা জ্বালানি মন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারের মিডিয়া সেল এটাকে অ্যাকনোলেজ করা উচিত। কারণ হচ্ছে কি, এবং শুধু তাই না, আমরা দেখেছি যখন কোন সংকট বা ক্রাইসিস তৈরি হয় তখন আলাদা একটা সেল তৈরি হয়। যেমন আমরা কোভিডের সময় দেখেছি কত মানুষ আক্রান্ত হচ্ছে, কত মানুষকে আপনি টেস্ট করতে পারতেছেন, কত সাপোর্ট রয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, আমি জ্বালানি বিশেষজ্ঞ না, বাট একেবারে মিনিমাম যতটুকু আমার পড়াশোনা আছে এই বিষয়ে, আমি অতটুকুতে বলতে পারি, বা পৃথিবীর অন্যান্য দেশ যেগুলো ফলো করতেছে সেই অনুযায়ী বলতে পারি, সেটা হচ্ছে সরকার একটা জ্বালানি সেল করা উচিত। প্রতিদিন কতটুকু জ্বালানি আপনি প্রতিটা ফিলিং স্টেশন কতটুকু রয়েছে, কতটুকু থাকবে, কতটুকু আসতেছে, বা সরকার কোন দেশ থেকে আনতেছে, কোন দেশ থেকে নিবে, কতটুকু রিফাইন হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো থাকলে মানুষ আসলে প্যানিক হওয়াটা সম্ভাবনাটা কমে। কারণ হচ্ছে কি, আমি রাতেই দেখলাম যে একটা পত্রিকার প্রথম আলো আজকে নিউজ করেছে, সেটা হচ্ছে কি, রাতে সারা রাত ধরে লাইনে থাকলো সে, 4টা-5টা বাজে, তখন হঠাৎ করে পেট্রোল পাম্প বলতেছে তেল শেষ হয়ে গেছে। তো এই সারা রাত যে সে থাকলো, তার থাকাটাই তো সে বৃথা হলো। তাই মনে করি যে সরকার এই জায়গাগুলো আর একটু বেশি ক্লিয়ার করা উচিত, না হলে কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যায় এবং মানুষ কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে বেশি। তো সে কারণের মধ্যে মানুষকে প্যানিক হবেই স্বাভাবিক। ক্রাইসিসের মোমেন্টে কিন্তু যতটুকু কমানো যায়, যতটুকু এটাকে মিনিমাইজ করা যায়, কারণ সংকট আসলে সংকটের সিস্টেম হচ্ছে কি, সংকটটা ঘনীভূত হওয়ার আগে সংকটটাকে যত দ্রুত মিনিমাইজ করা যায়, বিষয়টা ব্যাপার। অধ্যাদেশের বিষয়টা আসে একটু, দেখুন 133টার মধ্যে বিএনপি 98টা হুবহু করে ফেললো। আর তার মধ্যে কোনটা আছে যেটাতে সরকার জবাব দিতে পারে? না, জবাবদিহিতার ব্যাপার না, জবাবদিহিতা না, জুলাই অভ্যুত্থান পরবর্তী যা কিছু সংস্কার, সবকিছুর মূলে কিন্তু এটা ছিল যে অন্তত পক্ষে যেন মানে ফেসিবাদী কেউ হয়ে না ওঠে। কাঠামোটা না, ফেসিবাদী, আমি আপনার কাঠামো তো ভাঙবেন, ফেসিবাদী হয়ে না ওঠে, আমি সেটা বললাম, যাদেরকে ফেসিবাদী রাষ্ট্রীয়ভাবে যাতে ফেসিবাদী না উঠতে পারে। ধরেন হাসিনা তো আসলে একটা সিস্টেমের ইনপুট ছিল। হাসিনা টোটাল যে ফেসিজম ছিল, এই ফেসিজমের যে আইকনিক ফিগার হাসিনা, সেই হাসিনাটা তো পুরো সিস্টেমের একটা আউটপুট ছিল, তাই না? তো সেই জায়গা থেকে আমি একটু অধ্যাদেশগুলো নিয়ে একটু অ্যাড্রেস করি। ধরেন এখানে আমি মনে করি যে জিনিসগুলো আসলো, সেক্ষেত্রে ধরেন যে 20টার ক্ষেত্রে 4টি মনোবাদ। আপনি 20টায় গেলেন এখন? না, আমিও 20টা থাকতে চাচ্ছি, কারণ 98টা তো পাশে হয়ে গেছে। আপনার যে 20টা কেন আপনি এর 98টার মধ্যে কোনটা আছে যা সরকারকে জবাব দিতে পারায়? নাই তো, এই কারণে তো এগুলো পাশ হয়ে গেল। এখানে কারো কোনো কনফ্লিক্ট নাই দেখে তো পাশ হয়ে গেল, কারো কোনো কনফ্লিক্ট নাই দেখে তো পাশ হয়ে গেল। কারো আপত্তি নাই তো, আমার আপত্তি নাই, আপনার তার মানে সরকারের মানে সদিচ্ছা নাই। সরকার সদিচ্ছার, আমি সেই প্রসঙ্গে আসছি, আপনি আমাকে বলতে দিবেন তো, আপনি ইন্টারাপ্ট করেন তাহলে হবে না। বলেন। আমরা দেশের স্বার্থে কথা বলছি। আমি অনেক সময় অনেক জায়গায় আমরা দ্বিমত হই, কিন্তু দেশের স্বার্থে কিন্তু আমি সেই প্রসঙ্গে আপনি একমত হয়ে যান, কোনো সমস্যা নেই। আমরা সাংবাদিকরা আপনাদের সবার বিরুদ্ধে, একদম সোজা ঘোষণা। আচ্ছা শুনেন, এখন হচ্ছে কি 20টার মধ্যে যে 4টি সম্ভবত আমার বাতিল হচ্ছে, 16টি মনে সংশোধন আকারে যাচ্ছে। এখানে আমি একটা নিয়ে বলি, যেটা আপাও একটু অ্যাড্রেস করতে চাইছিল, গুম নিয়ে। ধরেন গুমের যে জিনিসটা গত 2-3 দিন থেকে মিডিয়াতে আসলো, যে গুমের অধ্যাদেশটা সরকার বাতিল করে দিচ্ছে। আসলে এটা কি বাতিল করতেছে না, এটা হচ্ছে কি জাস্ট সরকারকে পেন্ডিং রাখছে। না, আমি একটু বলি আপনাকে, পেন্ডিং রাখছে কেন? কারণ হচ্ছে কি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে গুমের মানে যে কাঠামো যাবে, যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সেখানে আমিও মনে করি যে কিছু ত্রুটিপূর্ণ রয়েছে। কারণ সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা একটা শব্দ ইউজ করা হয়েছে, এবং আমরা কিন্তু হাসিনার আমলে দেখেছি যে শুধুমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে অনেক গুম হয়েছে। এবং এই রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে যে বাহিনীগুলোকে পেটোয়া করা হয়েছে, ইন্টারনাল বাহিনী এবং এক্সটার্নাল বাহিনী। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গুম অধ্যাদেশের 6 নম্বর যে ধারা, সে ধারা থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা শব্দটাকে মানে সরকার একটু মডিফাই করার জন্য এটাকে পেন্ডিং রেখেছে। এক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সরকারের কিন্তু 3টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। একটা হচ্ছে কি, সরকারের যেমন মানবাধিকার নিশ্চিত করাটা সরকারের দায়িত্ব। আপনি কি জেনে বলছেন যে এই কারণে পেন্ডিং রাখছে? আমি জানি বলতে না, 15টা তো সংশোধিত আকারে পাস করছে, তাহলে এটাও সংশোধন করে পাস করে ফেলবো। আমি আসছি, আপনার প্রশ্নকে আমি উত্তর দিচ্ছি। এখন হচ্ছে ধরেন আমি গুমটা নিয়ে শেষ করি, তারপর বাকিগুলো উত্তর দিচ্ছি। ধরেন হচ্ছে কি, এই ক্ষেত্রে যে গুমের যে সরকার যে 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা হচ্ছে কি জননিরাপত্তা, একটা রাষ্ট্র নিরাপত্তা, একটা মানবাধিকার নিশ্চিত করা। এখন এই 3টাকে ব্যালেন্সিং করার জন্য সরকার এই জিনিসটাকে পেন্ডিং রেখেছে, কিন্তু এই জিনিসটা সরকারের প্রেস উইংও ব্যাখ্যা দিতে পারেনি, যার কারণে এই ভুল বার্তাটা মানুষের কাছে পৌঁছে গেছে। এই একটা প্রোপাগান্ডাকে ন্যারেটিভ বা ফ্যাক্ট হিসেবে দাঁড় করানো হয়েছে, কিন্তু আসলে সত্যটা হচ্ছে কি, সরকারটাকে বাতিল না করে পেন্ডিং করেছে। এবার আসি যে বাকি যে 15টার মধ্যে আমি
অধ্যাদেশ? হ্যাঁ, গণভোট অধ্যাদেশের কোনো দরকার নেই এখন আর, হ্যাঁ, এখনো দরকার নেই, কারণ আমাদের সংবিধানের এক্সিস্টিং এ 142 তে গণভোটের আদেশ রয়েছে। ওই মুহূর্তে গণভোট অধ্যাদেশটা এমন একটা অধ্যাদেশ ছিল যেখানে পার্লামেন্টও স্থগিত করেন না আপনি, পার্লামেন্ট ভেঙে দিলেন, সংসদ স্থগিত করেন নাই। ওই মোমেন্টে বিশেষ মুহূর্তে রাষ্ট্রপতির পার্লামেন্ট ছাড়া রাষ্ট্রপতির হস্তক্ষেপে বা রাষ্ট্রপতির জারিকৃত আদেশের ক্ষেত্রে আপনি অধ্যাদেশ জারি করেছেন। তো এই বাস্তবতা এখন আর আগামীতে দরকার পড়তেছে না, মানে আপনার একটা রেগুলার মানে রিচুয়াল টাইমে তো এটা কোনো দরকার নেই। এটা কোথায় তাহলে মানুষ পরবর্তী জেনারেশন জানতে চাইলে কোথায় জানবে এটা? আরে বাবা, গণভোট অধ্যাদেশ মানে এটা হচ্ছে ধরেন আপনার তো এটা তো আপনি গণভোট তো করে ফেলছেন, আপনি এই অধ্যাদেশের অধীনে গণভোটটা করে ফেলছেন না, তো এই টাইপের গণভোট তার সামনে আপনার আসতেছে না, ইউজুয়াল টাইমে তো আসতেছে না। তো সুতরাং এটা তো রাখা তাহলে গণভোটের রায়ের সিদ্ধান্ত কি হবে? রায়ের সিদ্ধান্ত বাতিল তো হচ্ছে না। রায়ের সিদ্ধান্ত কি হবে? গণভোটের যে আইনের ভিত্তিতে হয়েছে না। সেই আইনটা যদি আপনি রাটিফাই করে আইনে পরিণত না করেন তাহলে তো এটা আইনি আচ্ছা, ভিত্তি থাকে না। আপনি বলুন। আমি বলি- না, না, আমি বলি- আগে শেষ করুন, আগে শেষ করুন। আমি বলি, আপা, শুনুন, আপনি সেটা লিখে হচ্ছে কি, রাখেন। গণভোট অধ্যাদেশটা মানে এটা তো ধরেন এখন সংসদে যদি বিল আকার আইন পাস করে ফেলতে পারেন, তাহলে তো পাস করলে তো তাহলে আপনার আইনটা রয়ে গেল, তাহলে তো এটাকে মিসইউজ করে আবার গণভোট করবে। এই গণভোটটা তো হয়ে গেছে, মানে এই গণভোটটা যে গণভোটটা হয়ে গেছে সেই গণভোটটা তার দরকার নাই। এটার সাথে রেজাল্টের সাথে গণভোটের সাথে গণভোটের অধ্যাদেশের সাথে কোনো কনফ্লিক্ট নাই, এই কারণে এটাকে বাদ দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আপনি আমি বলেন, না বুঝলাম না খুব একটা। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি, বুঝাতে বলেন। এটা আমি একজন সংবিধান বিশেষজ্ঞ থেকে জেনেছি। আচ্ছা। তারপর হচ্ছে কি ধরেন থার্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে কি আপনার ওই ওনার নামটা বললেন, আর হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি ধরেন বিচারপতির গভর্নরের বয়স বৃদ্ধি আর হচ্ছে সংসদ সচিবালয়, এই 3-4টা ছাড়া আমি মনে করি যে জিনিসগুলা সরকারের অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে গুম, দুর্নীতি দমন কমিশন কিংবা অন্যান্য যে আচ্ছা, অপারেটরগুলো, আপনার কাছে- আপনার সেগুলো কাছে- আমি মনে করি আমি- সরকার যদি না আপনি- করে সরকার নিজেই মেয়ে সংকটে পড়বে। না, না, আমি মনে করি যে আমি সরকার আপনাকে এই বলি। স্পিরিটটা ধারণ করে সরকার এগুলো কৌতূহলী বলা হবে। আমি আপনাকে বলি রাকিব, মানে গেল 17 বছর নেতৃত্ব দিয়েছে আন্দোলনে বিএনপি, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বিএনপি, সবচেয়ে নির্যাতনের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, মানবাধিকার যদি লঙ্ঘন হয়ে থাকে সেই সবচেয়ে বেশি বিএনপির জন্য হয়েছে। যদি বলেন যে আমার প্রশ্নটা হলো, তাহলে সেই বিএনপি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 কিংবা দুর্নীতি দমন কমিশন যে যে অধ্যাদেশ আছে 25 এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আরেকটা আছে এবং গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এগুলোকে প্রথম প্রায়োরিটি দেওয়া দরকার ছিল না তাদের? হ্যাঁ, ডেফিনেটলি প্রথম প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। এক্ষেত্রে আমি এটা মনে করি ধরেন সরকার এক্ষেত্রে চাচ্ছে যে এই জিনিসগুলোকে একটু ডেফিনেশন চেঞ্জ করা, বা এক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 133টি যে অধ্যাদেশ হলো, সে অধ্যাদেশে আপনি কিন্তু গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কিন্তু আমরা একটা শব্দ খুব বেশি শুনতেছি, সেটা হচ্ছে ডিপ স্টেট। তাই এখন এই ডিপ স্টেটের প্ররোচনা বা নানা প্ররোচনা এখানে 133টা অধ্যাদেশের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা বিএনপি মনে করতেছে যে সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি। এক্ষেত্রে বিএনপি এইগুলোকে ঝুলে আমি শেষ করে দিই। এতদিন জানলো না, শুধুমাত্র এই বিশেষ কমিটি কয়েকদিনকে জানলো। আমি বলি শোনেন, বিশেষ কমিটিতে এগুলো রিভিউ করার জন্য দিল, কোনটা কোন ক্ষেত্রে রিভিউ করার জন্য তো বিশেষ কমিটি গঠন করা হলো। এক্ষেত্রে না, আপনি আমার কথা শেষ করতে দেন। বুঝতে পারছি। এক্ষেত্রে আমি মনে করি যে এই প্রত্যেকটি জিনিসই কিন্তু জননিরাপত্তার জন্য, রাষ্ট্রীয় জনগণের জন্য। সুতরাং বিএনপি যদি কোনো মডিফাই করতে চায় বা এই বিলগুলা কোনোভাবে চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রের যে অন্যান্য যে স্টেক হোল্ডার ইনক্লুডিং পার্লামেন্টের অন্যান্য মেম্বার, বিরোধী দল, এনসিপি, জামাত বা সবাইকে নিয়ে, বা এক্ষেত্রে গুমের মানবাধিকার কমিশন বা অন্যান্য জুডিশিয়াল যত কাঠামো ব্যক্তিত্ব রয়েছে সবাইকে নিয়ে অতি দ্রুত সেটাকে ইমপ্লিমেন্ট করা উচিত, তাহলে এই কনফিউশনগুলো থাকে না।